সুরের আকাশে একটি ধ্রুবতারা, এনামুল কবির, যিনি সুদীর্ঘ ৬৬ বছর যাবৎ গিটার চর্চায় নিবেদিত প্রাণ একজন কর্মী, একজন গুরু হিসেবে কাজ করছেন। এবং এই সময়কালে তিনি যেমন নিজে শিখেছেন, অন্যদেরকে শিখিয়েছেন, অসংখ্য ছাত্রছাত্রী তিনি তৈরি করেছেন, যারা দেশে এবং বিদেশে অত্যন্ত সুনামের সাথে তাদের গিটার বাজাচ্ছেন। মূলত তিনি হাওয়াইয়ান গিটার শিল্পী এবং সেটি দিয়ে চর্চা করছেন। তবে এক্ষেত্রে বলতে চাই, তিনি এই দীর্ঘ সময়ে অর্থাৎ বর্ষিয়ান একজন কিংবদন্তি গিটার বাদক শিল্পী হিসেবে তিনি যে কাজগুলো করেছেন তার কিছু কিছু কথা আমরা আজকে এখানে তুলে ধরার চেষ্টা করব, এবং সেই কাজগুলো যাতে দর্শক, শ্রোতা এবং গুণমুগ্ধ যারা রয়েছেন তারা যেন খুঁজে পান, চাইলেই যেন তাদের হাতের কাছে চলে আসে, সেই দিকে লক্ষ্য রেখে তিনি একটি ওয়েবসাইট তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেছেন। এটিকে সাধুবাদ জানাই। এবং এই ওয়েবসাইটের মধ্যে পাওয়া যাবে এনামুল কবির সাহেবের জীবন, কর্ম এবং তাদের যে এই কর্ম পরিচালনার ক্ষেত্রে কারা কাকে কীভাবে সহযোগিতা করেছিল এবং কতটুকু কোন পর্যায়ে আছে, কে কোথায় আছে, হয়তো সেগুলোও চলে আসে প্রসঙ্গক্রমে। তো আমরা জানি যে এনামুল কবির সাহেব শুধু যে গিটার বাজিয়েছেন, গিটার শিখিয়েছেন তাই নয়, তিনি সুরকে ধরে রাখার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বিষয়ভিত্তিক সঙ্গীতের স্বরলিপি তৈরি করেছেন, যেগুলো লিপিবদ্ধ করেছেন। এ পর্যন্ত আমার জানা মতে 23টি বই তার ছাপা হয়েছে, যেখানে রয়েছে মূল সুরগুলোকে তুলে ধরার একটা প্রচেষ্টা। এবং সেক্ষেত্রে দেখা গেছে তিনি মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। আমাদের দেশে কিন্তু এই ধরনের বইয়ের সংখ্যা খুব একটা দেখা যায় না। সেদিক থেকে তিনি নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন এবং এই বই কিন্তু তাকে বাঁচিয়ে রাখবে সুদীর্ঘ কাল পর্যন্ত। আমি এখন শিল্পী এনামুল কবিরের সাথে কথা বলবো, জানতে চাইব তার এই কর্মময় জীবনের বিভিন্ন অধ্যায়গুলো এবং একই সাথে তিনি যে ওয়েবসাইটটি নির্মাণ করেছেন সেটি পরিকল্পনার পিছনে কি কাজ করেছিল তার। ধন্যবাদ। প্রথম কাজ, যেটা কাজ বলবো না, আমার কাছে মনে হয়েছে যে আমার বয়স হয়েছে, তো এই কথা ভেবে আমি ভাবলাম যে আমার কর্মকাণ্ডগুলো যদি আমি এক জায়গায় রেখে যেতে পারি আগামী প্রজন্ম উপকৃত হবে। তো 3 মাস আগে আমার এক ভক্ত পিজি হাসপাতাল ডাক্তার, উনি আমাকে ফোন করে বললেন, স্যার আপনার স্বরলিপিগুলো তো খুব নিখুঁত, একসময় হয়তো একটা দোকানও পাওয়া যাবে না, আর আপনিও থাকবেন না, আপনি যদি এগুলো ওয়েবসাইটে রেখে যান তাহলে সবাই উপকৃত হবে। ওইটাই আমার মাথার মধ্যে এখন ঢুকলো। তখন থেকে আমি ভাবলাম যে এটা করবো, এবং এটা প্রায় কাজ শেষ হয়ে এসছে। এবং ইতিমধ্যে আমার প্রায় 650-এর উপরে স্বরলিপি ঢুকে গেছে এর মধ্যে। গিটারের প্রায় 250 ভিডিও ঢুকেছে, আর 450 অডিও ঢোকার পথে। এগুলো শেষ হলে আমার আত্মজীবনীর বই, 22টা স্বরলিপির বই সবগুলো ঢুকে গেছে। তো এগুলো জনগণের জন্যই আমি রেখে যেতে চাচ্ছি। আমার অবর্তমানে যদি জনগণ উপকৃত হয়, উদ্দেশ্য আমার এইটাই যে আমার জীবনের হয়তো শেষ সময়, সবাই তো এই সময় চলে আসে, আমার তো বয়স কম হয় নাই, 82 বছর বয়স। তো ওইসব চিন্তা করে ভাবলাম যে যদি এগুলো রেখে যাই হয়তো আগামী প্রজন্ম বা সঙ্গীত শিল্পীরা উপকৃত হবে। এখানে আমি আরেকটি বিষয় প্রসঙ্গক্রমে আনতে চাই। ওনার যে কর্মজীবনের বিভিন্ন কর্ম বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, একটি ব্যক্তিগত প্রশ্ন দিকে চলে যেতে চাই। আপনি বয়সের ভারে নুজ্জ এরকম কথাটি বাইরের থেকে দেখলে মনে হয়, কিন্তু যখন আপনি হাওয়াইয়ান গিটার নিয়ে বসেন, যেখানে বার, যেখানে স্টিল বার রয়েছে, হাতের মধ্যে পিক্স রয়েছে, আপনি কাজটি করেন, তখন সুরগুলো এত নিখুঁতভাবে আসার পিছনে কোন রহস্যটি কাজ করে? এইটা তো সম্পূর্ণ মনের ব্যাপার। আমি যখন গিটার বাজাই, গানের কথা এবং সুরের যে একটা সম্পর্ক আছে কথার সাথে, সেটা আমি হৃদয়ঙ্গম করেই গিটারটা বাজাই। আর যখনই আমি গিটার বাজাই তখন আমার কাছে মনে হয় যে সেই 1960-তে যে গিটার ধরেছিলাম, বা এর আগের কথা বলি, প্রথম গিটার ধরি 1958-এ, আমার কাছে মনে হয় যে আমি সেই জায়গায় ফিরে গেছি, সেই বয়সে ফিরে গেছি, যার জন্যে আমার মন মানসিকতা গিটার বাজাবার সময় তখন প্রস্তুত হয়ে যায়। বাহ, চমৎকারভাবে আপনি আপনার অবস্থানটি তুলে ধরেছেন। এখানে যে কথাটি হচ্ছিল ওয়েবসাইট নিয়ে,
আপনি যে কাজগুলো সেখানে এখন রেখে যাচ্ছেন, সংরক্ষণ করছেন, সেই কাজগুলো ভবিষ্যৎ প্রজন্ম নিশ্চয়ই দেখবে। তো সেখান থেকে কি কোনো রকম বিশেষ পরিকল্পনা রয়েছে শিল্পীদের জন্য? হ্যাঁ, আমি এটা উন্মুক্ত রাখছি সব শিল্পীদের জন্যে 6 মাসের জন্যে। তো ভবিষ্যতে যদি আমার গান বা আমার স্বরলিপি কেউ নেয়, এখানে সামান্য কিছু আহ, শুভেচ্ছা বিনিময়, শুভেচ্ছার বিনিময়ে উদ্দেশ্য হলো যে শিল্পীদের কল্যাণ। কল্যাণ করার জন্য এই পয়সাটা আমরা ব্যয় করব তখন। বাহ, চমৎকার, মহৎ উদ্দেশ্য নিয়ে আপনি কাজ করছেন। এই কাজটা এগিয়ে যাক এবং সম্পন্ন করার জন্য আপনাকে সেই সুযোগটি দিন, এটি আমাদের নিশ্চয়ই মনোকামনা থাকবে। আমরা জানি যে এনামুল কবির সাহেবের কাজের মধ্যে এটা নতুন কাজ যুক্ত হয়েছে, স্টাফ নোটেশন। স্টাফ নোটেশন নিয়ে যদি কথা বলতে হয়, আমাদের যে হাওয়াইন গিটার, সেটি স্প্যানিশ গিটার, সেটি দুটি কিন্তু ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টের মধ্যে পড়ে। তো আমাদের দেশে মূলত হাওয়াইন গিটার যারা চর্চা করেন বা শেখান, তারা হয়তো প্রথমে শুরুতে স্টাফ নোটেশন দিয়ে শুরু করলেও পরবর্তী পর্যায়ে আমাদের ভারতীয় যে আকারমাত্রিক স্বরলিপি, দণ্ডমাত্রিক স্বরলিপি, সেটি নিয়ে তারা কাজ করেন। কিন্তু আপনি এই প্রথম আমার জানা মতে ব্যাপক আকারে স্টাফ নোটেশন নিয়ে কাজ করছেন, এবং সেখানে কিন্তু এই কাজ করতে একটা বিরাট কঠিন একটা বিষয়, এটিকে ধারণ করা, নিপুণভাবে সেটা তুলে ধরার জন্য, এবং সেটি ছাপার আকারে তিনি কিন্তু আপনারা চেষ্টা করছেন। তো এ ব্যাপারে আমাদের কিছু বলেন। না, ছাপার আকারে চেষ্টা করছি না, অলরেডি আমরা ছেপেছি। আমি যখন 2018-তে কানাডা টরন্টোতে গেলাম বেড়াতে, ওখানে বইমেলায়, বাংলাদেশের বইমেলা ওখানে হচ্ছিল, আমি ওই উপস্থিত ছিলাম। অনন্যা প্রকাশনী আমার কিছু বই ওখানে উপস্থাপনা করেছিলেন। তো যারা ক্রেতা বা আমাকে চিনেন বাঙালি মহলে, আমি দেখলাম যে অনেকে আমাকে চেনেন। তা আমি স্টলের সামনে দাঁড়াতেই অনেকে বললো যে, কবির ভাই, এই বাংলা স্বরলিপি তো এইসব দেশে চলে না, আপনি যদি স্টাফ নোটেশনে করেন তাহলে এই দেশে শিল্পীরা, যারা যন্ত্রশিল্পী আছে তারা এটা তুলতে পারবে, অনুসরণ করতে পারবে। তো তখন এটা আমার মাথায় ঢুকলো। তখন দেশে আসার পরে আমি প্রথমেই যে কাজটা করেছিলাম, যে বঙ্গবন্ধুকে নিয়ে বেশ কিছু গান যেগুলো হয়েছে জনপ্রিয় গান, সেই সব গানের স্বরলিপি করলাম, বাংলায় তো করলামই, সেটা আবার স্টাফ নোটেশনও করা হলো। এবং এইটা আমাকে সহযোগিতা করেছে সৈয়দ আরমান রেজা, আমার ছাত্র, এবং ওই বইটা প্রথম বেরোলো স্টাফ নোটেশনে এবং বাংলা নোটেশন সহ, এবং এটা খুব জনপ্রিয়তা পেয়েছে। এরপরে আবার আমরা আর একটা কাজ করেছি, সৈয়দ আরমান রেজা ওটা সহযোগিতা করেছে স্টাফ নোটেশনে, ওটা মাহমুদুল নবী এবং মান্নাদের উপরে 30টা গান। এটাও আপনার স্টাফ নোটেশন আছে 30টা গানেরই কথা সহ, আবার বাংলা স্বরলিপিও আছে একই সাথে, একই বইয়ের মধ্যে। এবং আগামীতে আমরা প্রায় 100টা ফোক, যেটাকে বলে পল্লীগীতি বলি আমরা সাধারণত, সেই কাজটা প্রায় অর্ধেক হয়ে গেছে, প্রায় 50টা গানের মতো স্টাফ নোটেশন করা হয়ে গেছে। আমরা কথা প্রসঙ্গে শুনছিলাম, শিল্পী এনামুল কবির সাহেব বলছিলেন যে তার এই ব্যাপক কর্মযজ্ঞে, বিশেষ করে স্টাফ নোটেশনের ক্ষেত্রে, তারই এক শিষ্য সৈয়দ রেজা অক্লান্ত পরিশ্রম করছেন এবং করে এই কাজটিকে সাফল্যমণ্ডিত করার জন্য সময় দিচ্ছেন। আমরা আজকে সেই শিক্ষাগুরু রেজার সাথে পরিচিত হব। আমন্ত্রণ জানাচ্ছি আজকে গুরু শিষ্যের মাঝে কথোপকথনে। ধন্যবাদ রেজা। আজকে আমরা কিন্তু আপনার কাছে কিছু জানার ইচ্ছা আছে আমাদের, গুরু সম্পর্কেও জানাবেন, আপনি কিছু বলবেন, আপনার নিজের সম্পর্কে শুনবো, এবং ব্যাপকভাবে যে কাজটি করছেন ওয়েবসাইট নিয়ে, সেই বিষয়েও কিন্তু আপনি আপনার মতো করে যেটুকু অভিজ্ঞতা আপনি সঞ্চয় করেছেন সেটা বলবেন। সৈয়দ রেজা, আপনি তো হাওয়াইন গিটার নিয়ে চর্চা করছেন এবং শেখাচ্ছেনও, নিজেও একজন শিক্ষক, এবং একই সাথে আপনি কিন্তু স্প্যানিশ গিটার নিয়েও কিন্তু বেশ ভালো ধরনের দখল বা দক্ষতা অর্জন করেছেন। এই মুহূর্তে যদি আপনাকে বলা হয় আপনার গুরু, যিনি আপনাকে সবসময় স্নেহের চাদরে ঢেকে রেখেছেন, শ্রদ্ধেয় এনামুল কবির সাহেব, তার পাশে আপনি এখন বসেছেন, আপনাকে নিয়ে কিছু কথা, কিছু আলোচনা হবে, আপনি এই মুহূর্তে কি ভাবছেন?
আজকের এই ক্ষণটা আসলে আমার জন্য অনেক গর্বের। আমি আমার গুরুর পাশে ওনার সান্নিধ্যে থেকেছি অনেক বছর। তবে গুরুর পাশে বসে যে কিছু বলার, এই ক্ষণটা আমার কাছে অবশ্যই একটি মহেন্দ্র ক্ষণ। স্যারের সান্নিধ্য তো আমরা পেয়েই আসছি, অনেকেই পেয়েছি, আমিও পেয়েছি। স্যারের গুণগ্রাহী সংখ্যা অগণিত, শিষ্য সংখ্যা অগণিত। তবে আমি মনে হয় স্যারের স্নেহটা একটু বেশিই পেয়েছি। সেই সুবাদেই আজকে হয়তো আপনাদের সামনে বসতে পারছি, স্যারের পাশে বসে কথা বলতে পারছি। অনেকটা মনে হচ্ছে ইটস লাইক এ ড্রিম। সৈয়দ এ রেজা, যিনি বলছিলেন গুরুর সান্নিধ্যে আসার তার অনুভূতিটা, এখন আমি তা বলতে চাই যে এই শিল্পী অর্থাৎ শিষ্য শিল্পী যে, তার কিন্তু চর্চার বয়স একেবারে কম না। প্রায় 35 বছর যাবৎ তিনি কিন্তু এই গিটার নিয়ে নাড়াচাড়া করছেন। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তিনি হাওয়াইন যেমন পারদর্শী এবং একই সাথে স্প্যানিশও। তো এই স্প্যানিশ গিটার তিনি বাজাচ্ছেন কবে থেকে এবং হাওয়াইন গিটার কবে থেকে শুরু করেছেন, দুটোকে নিয়ে আমরা কথা বলবো। প্রথমে আসি হাওয়াইন গিটার নিয়ে। আপনার শুরুটা তো হাওয়াইন গিটার দিয়ে, জি স্যার। এবং তখন আবার গুরু ছিলেন কে? তখন আমার গুরু সৈয়দ লুৎফুল হক। আচ্ছা, আমি বুলবুল একাডেমি অফ ফাইন আর্টসে 1989-এ ভর্তি হই ওখানে। আমার গুরু ছিলেন, প্রথম টিচার ছিলেন শহীদুল আলম খান সেতার, তারপরে সৈয়দ লুৎফুল হক, তারপরে তপন কুমার সাহা, এবং বর্তমানে আমি যেই গুরুর সান্নিধ্যে আছি, এনামুল কবির স্যার। আচ্ছা, আরেকটি প্রশ্ন আপনার কাছে জানতে চাইছি, সেটি হলো যে আপনি তো স্প্যানিশ গিটারের দিকে আপনি ঝুঁকলেন এক সময়, তাই না? এর পিছনে কি কি কারণ ছিল? আসলে হাওয়াইন গিটারটা মূলত একটা বড় চর্চার সময় দিতে হয় হাওয়াইন গিটার করার জন্য, এবং এটি আমার কাছে যতটুকু মনে হয় যে হাওয়াইন গিটারটা, আমাদের হাওয়াইন গিটার যে উৎপত্তি আমেরিকার হাওয়াই দ্বীপে, সেখান থেকে যদি আমরা ধারাবাহিকভাবে আসতে যাই, তাহলে অ্যাকচুয়ালি হাওয়াইয়ান গিটার যেটা, সেটা কিন্তু মূলত অ্যাকম্পেনি গিটার মতো। কিন্তু আমরা আসলে এই পরিমণ্ডলে যারা বসবাস করি, এশিয়ার এই জোনটাতে, আমি বলবো সঙ্গীতের দিক দিয়ে আমরা যথেষ্ট সমৃদ্ধ। সেই অ্যাকম্পেনি হাওয়াইন গিটারের, আমাদের এই উপমহাদেশে হাওয়াইন গিটারটাকে একক গিটার হিসাবে বা শিল্পী হিসাবে পরিচিত করিয়েছেন সুজিত নাথ, বটুক নন্দী, সর্বোপরি সুনীল গাঙ্গুলি, কাজী অনিরুদ্ধ। ওনাদের সহচর্যে বা ওনাদের বাদন শিল্পীতে অ্যাকচুয়ালি হাওয়াইন গিটারটা হয়ে গেল একজন কমপ্লিট শিল্পী। অর্থাৎ একজন শিল্পী যেভাবে গানটা গাচ্ছেন বা পরিবেশন করছেন, সেই অনুভূতি, সেই সুর, সেই স্বরের সমন্বয় পরিপূর্ণ একটা গানকে তুলে ধরা হলো হাওয়াইন গিটারে। আমি একটু আগে যেই মেস্ট্রোদের নাম বললাম, ওনাদের কর্মে, এবং ওনাদের ধারাবাহিকতা ধরেই বাংলাদেশে শ্রদ্ধেয় সমর দাস, আমাদের এনামুল কবির স্যার, আমার গুরু সৈয়দ লুৎফুল হক, পান্না আহমেদ স্যার, পান্না আহমেদ স্যারও আমার গুরু ছিলেন, বোরহান আহমেদ প্রমুখ, অনেক, আতায় মাওলা স্যার, ওনাদের ধারাবাহিকতা ধরেই আমরা হাওয়াইন গিটারকে একটি পরিপূর্ণ রূপ দেওয়ার চেষ্টা করেছিলাম। পরবর্তীতে সময়ের তো একটা দাবি থাকেই, সময়ের দাবিতে দেখা গেল যে হাওয়াইন গিটারটার প্রশিক্ষণ একটু সময় সাপেক্ষ, একটু ধৈর্য সাপেক্ষ। আর স্যার আপনি যেটা বললেন স্প্যানিশ গিটার, মূলত স্প্যানিশ গিটারও কিন্তু মেলোডি প্লে হয়, বাট বেসিক্যালি স্প্যানিশ গিটার একটা অ্যাকম্পেনি ইনস্ট্রুমেন্টস। অর্থাৎ কোনো শিল্পী যখন গান করে, তখন তার সাথে যেভাবে কিবোর্ড, তবলা সহযোগী যন্ত্র হিসেবে থাকে, স্প্যানিশ গিটারটা আমাদের এই পাক ভারত উপমহাদেশে এভাবেই পরিচিতি লাভ করেছিল। তো সময়ের সাথে তাল মিলাতে গিয়ে আমি ব্যক্তিগতভাবে অনুভব করলাম যে আমাদের হাওয়াইন গিটারটা তো অবশ্যই একটা কমপ্লিট ইনস্ট্রুমেন্টস, স্প্যানিশ গিটারটাও প্রয়োজন পড়ে, এবং ধীরে ধীরে সময়ের দাবিকে তো অস্বীকার করা যায় না। তো সেজন্যই আস্তে আস্তে স্প্যানিশ গিটারের সাথে সম্পৃক্ত হওয়া। ধন্যবাদ। এখানে আরেকটি বিষয় আমার জানার আগ্রহ, যে আমাদের শ্রদ্ধেয় শিল্পী এনামুল কবির সাহেব বলছিলেন এই যাবৎ প্রায় 130টার মতো স্টাফ নোটেশন শেষ হয়ে গেছে কাজ, তাই না? তো সেই কাজটির সাথে আপনি সম্পৃক্ত ছিলেন। এখন হাওয়াইন গিটারের স্টাফ নোটেশন, স্প্যানিশ গিটারের স্টাফ নোটেশনের মধ্যে কোনো রকম বিশেষ কোনো পার্থক্য আছে কিনা?
হাওয়াইয়ান গিটার আর স্প্যানিশ গিটারের তেমন একটা পার্থক্য নেই। যদি মেলোডি বলা হয় তাহলে বোথ আর সেম। তবে স্প্যানিশ গিটার এবং হাওয়াইয়ান গিটার, স্প্যানিশ গিটার মূলত অ্যাকম্পানি নির্ভর, হাওয়াইয়ান গিটারে মিডের কাজগুলো যেটাকে আমরা স্লাইড বলি, সূক্ষ্ম সূক্ষ্ম সুরগুলোকে ধরে রাখা পাক যায়। ভারতীয় উপমহাদেশে যেটাকে মিড় বলা হয়, মিড় বা ছোট ছোট মুরকি বা ক্রিনটনের ছোট ছোট কাজ যেগুলো স্প্যানিশ গিটারে প্লে হয় না কথা বলা যাবে না, তো এতটা স্পষ্ট হয় না, যেটা হাওয়াইয়ান গিটারে স্পষ্টভাবে তোলা যায়। তো আর স্টাফ নোটেশনটা আমি বুলবুল ললিতকলা একাডেমিতে যখন ভর্তি হই সেখানে ফার্স্ট ইয়ারে আমাদেরকে স্টাফ নোটেশনই শেখানো হয়েছিল। পরবর্তীতে সেকেন্ড ইয়ার থেকে আর আমরা স্টাফ নোটেশনের কোনো অস্তিত্ব পাইনি। থার্ড ইয়ার ফোর্থ ইয়ার, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার আমরা আকার মাত্রিক স্বরলিপি ফলো করে বিভিন্ন ওরিয়েন্টাল মিউজিকের ক্লাসিক্যাল কিছু পিস করেছিলাম, কিছু গান করেছিলাম। এভাবে বুলবুল একাডেমিতে সার্টিফিকেট পরীক্ষা দিয়ে বেরিয়ে আসার পর আমি 1996 সালে আমার স্প্যানিশ গিটার স্টাফ নোটেশনে যার কাছে আমি শেখা শুরু করি উনি হচ্ছেন গিয়ে লিটন অধিকারী রিন্টু স্যার। আমি কৃতজ্ঞ স্যারের কাছে যে লিটন অধিকারী রিন্টু স্যার আমাকে স্প্যানিশ গিটারে পিওর ক্লাসিক্যাল যে স্প্যানিশ গিটারের স্টাফ নোটেশন পার্টটা আমি রিন্টু স্যারের কাছ থেকে শিখেছি। আজকে যেখানে দাঁড়িয়ে আছি স্প্যানিশ গিটারের বা স্টাফ নোটেশনের যে অবস্থানে, এটাও অবশ্যই আমার শ্রদ্ধেয় রিন্টু স্যারের আশীর্বাদ, ওনার পথ দেখানো পথে চলা। এ যাবৎ যে স্টাফ নোটেশনগুলো করেছেন সেগুলো তো বিভিন্ন শিল্পীদের বাছাই করা কিছু গান। আগামীতে আপনার কী ধরনের পরিকল্পনা আছে স্টাফ নোটেশন নিয়ে? কী ধরনের শিল্পীদেরকে বাছাই করতে চাচ্ছেন যাদের গানগুলো আমরা সচরাচর শুনি? এই বিষয়ে বলতে হয় যে আমি আসলে স্টাফ নোটেশন তো শিখেছি বা করিও, কিন্তু এটার পরিপূর্ণতার রূপ পেয়েছে কিন্তু এনামুল কবির স্যারের কাছে এসে, এটা অস্বীকার করা যাবে না। কারণ স্যারের স্বরলিপির সংখ্যা অনেক, একটা বিশাল সম্ভার স্যারের। তো ব্যক্তিগতভাবে আমার ইচ্ছে আছে যে আগে আমি তো স্যারের যতগুলো স্বরলিপি স্যার করেছেন, যদি পরবর্তীকার আমাকে এই সহযোগিতা করেন আর স্যার আমার পাশে থাকেন, তাহলে আমরা ইনশাল্লাহ স্যারের সমস্ত গানকেই আমি স্টাফে করতে চাচ্ছি। সেটা তো প্রাথমিক চিন্তা, এবং এর পরের কথাটা আসলে এখন পর্যন্ত ভাবিনি। তবে অবশ্যই বাংলা গানকে প্রাধান্য দেব, কারণ আমি বিশ্বাস করি আমার বাংলাদেশ, আমার বাংলা গান সমৃদ্ধ একটি গান বা পরিবেশ বা পরিসর, যেখানে এই প্রজন্মের আমি গিটারিস্ট যারা আছেন তাদের জন্য একটু বলতে চাই, তারা প্রায় সময় দেখা যাচ্ছে ওনারা বিদেশি বিভিন্ন গান নিয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন বা পারফর্ম করেন। সেক্ষেত্রে আমি বলতে চাই আমার জীবন চলার পথে আমি অনেকগুলো প্রোগ্রাম করেছি, হয়তো বা আগামীতেও করব। আমি বাংলায় বিশ্বাস করি, কারণ আমার বাংলা গানে কি নেই? কান্না আছে, ভালোবাসা আছে, স্নেহ আছে, প্রকৃতি আছে, ঘৃণা আছে, আবেগ আছে, নটি রসই পাওয়া যায় খুঁজে। প্রত্যেকটি রস আমার বাংলা গানে আছে। আমি কেন পাশ্চাত্য গানের দিকে যাব? বাহ, চমৎকার বরঞ্চ চিন্তা। আমি আমার বাংলা গানকে পাশ্চাত্যদের কাছে তুলে ধরতে চাই, তারা যাতে বুঝতে পারুক যে আমরা একটি সমৃদ্ধশীল জাতি, আমার সঙ্গীত সমৃদ্ধশীল, এবং আগামীতে আমরা অগণিত সময় এই বিশ্বে টিকে থাকব। এখন আরেকটি প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে যে আপনি শিশু একাডেমিতে গান শেখান, মানে গিটার বাজানো শেখান, আবার বাফাতেও শেখান। বয়সের দিক থেকে কিন্তু শিশুরা যেমন আছে, বড়রাও কিন্তু রয়েছে। তো এই ক্ষেত্রে কি আপনার কোনো রকম অসুবিধা হয় ছোটদের বড়দেরকে স্টাফ নোটেশন শেখাতে ক্ষেত্রে? এই ক্ষেত্রে বলতে হয় শিশু তো শিশু, ওরা খুব সহজেই যে কোনো জিনিসটাকে নিয়ে নেয়। আমি স্বাচ্ছন্দ্য বোধ করি শিশুদের মাঝে কাজ করতে। বাহ, আগামী দিনের শিল্পী যারা হবে। হ্যাঁ, আগামী দিনের আমাদের বাংলাদেশে শিল্পী হিসাবে যারা প্রতিনিধিত্ব করবে, যারা দেশকে বিভিন্ন আনাচে কানাচে পৌঁছে দেবে, সেই সমস্ত শিশুদের সাথে কাজ করতে অবশ্যই স্বাচ্ছন্দ্য বোধ করি। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা কিছুক্ষণ ধরেই আলাপচারিতার মাধ্যমে দুইজন গুরু শিষ্যের কর্মজীবন, বিশেষ করে শিল্প নিয়ে যে কর্ম, সেই বিষয় নিয়ে আলোচনা করছিলাম। শ্রদ্ধেয় এনামুল কবির সাহেব অনেক কথাই বলেছেন। তো ওনার কাছে এখন আমার জানার বিষয় যে আপনি তো অনেকগুলো গানের, অনেক বিষয় ভিত্তিক গানের স্বরলিপি করেছেন, এবং আপনাকে আমরা কিন্তু কণ্ঠশিল্পী হিসেবেও দেখেছি। আপনি কিন্তু সুরের শুধু মূর্ছনা তারের মাধ্যমে তুলে ধরেননি, আপনি কণ্ঠেও তুলে ধরেছেন। তো এ ধরনের
বিশেষ কোনো কাজ কি আপনি করেছেন যেটা নাকি মনে হয় যে না সেটি আগামী প্রজন্মের কাছে একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে? হ্যাঁ, আমি বলছিলাম যে কণ্ঠ সঙ্গীতে কেন এলাম বা কেন করছি। 2000 সালে আমার ফ্রোজেন শোল্ডার হলো, আমি গিটার বাজাতে পারছিলাম না প্রায় 1 বছর ধরে। আচ্ছা। তো সেই সময় দেখা গেল যে কি করা যায়। ওই সময় পাবনাতে 2 দিন ব্যাপী একটা গিটারের সম্মেলন হওয়ার কথা, আমার কারণে হচ্ছে না, আমি যেতে পারছি না বলে ব্যথা। তো যাই হোক, একটু ব্যথা করার পরে আমরা পাবনায় অনুষ্ঠান করতে গেলাম। তো ওখানে গিয়ে আমি গিটার বাজাতে পারিনি। তো এরা সবাই ধরলো কি স্যার একটা গানই করেন যদি গিটার বাজাতে না পারেন। বাহ। তো আমি আগেতে মানসিকভাবে একটা প্রস্তুতি নিয়ে গেছিলাম, তখন থেকে মিউজিক ট্র্যাক করা শুরু করলাম। তো আমি একটা মিউজিক ট্র্যাক করে নিয়ে ওটা চালিয়ে দিয়ে বাজালাম। গানটা ছিল এত সুর আর এত গান যদি কোনো দিন থেমে যায়। তো এই গানটা শোনার পরে আমার স্ত্রী ছিল, আমার 2-3 জন স্টুডেন্ট গেছিল, ছাত্রী গেছিল, ছাত্ররা গেছিল। আমার এক ছাত্রী এসে বললো কি স্যার আপনি এই গানটা আর কোনোদিন গাইবেন না, এত সুর আর এত গান যদি কোনো দিন থেমে যায়। তো আমি কেন, গানটা তো খুব সুন্দর, কারণ না এটা যে জীবনের সাথে সম্পৃক্ত, আপনার অসুস্থতার সাথে সম্পৃক্ত। তো ওই তখন থেকে গান গাওয়া শুরু করলাম এবং বিভিন্ন জায়গায় গান করতাম। ধানমন্ডি লেকের পাড়ে আমরা আড্ডা দিদি ওখানে গান করতাম। এখনো করেন তো সেটা? আস্তে আস্তে মনে হলো যে আমি গান গাইতে পারি, সবাই কৌতূহল হলো যে গিটার বাজায় লোকটা আবার গানও করে, তাহলে গানই শুনি, কই ভাই গান করেন। তো এইভাবে আমি গান গাইতে চেষ্টা করি, উৎসাহিত হলাম। এবং এই গান গাওয়ার অছিলায় আমার মাথার মধ্যে ঢুকলো আমাদের বাংলাদেশের বিশিষ্ট নজরুলগীতি শিল্পী মুর্শেদ জাহান। সে আমার উৎসাহিত করলো যে কবির ভাই তুমি তো গানের সুর করতে পারো, মাঝে মাঝে গানের সুর করো। তো আমার সুরে একটা অ্যালবাম বেরিয়েছে বিপন্ন পৃথিবী নামে, যেখানে 19টা গান আছে আমার সুরে, বিভিন্ন গীতিকারের, যেখানে হৈমন্তী শুক্লা করেছেন, সুবীর নন্দী করেছেন, সুজিত মোস্তফা করেছেন, এরকম বাংলাদেশে প্রায় 19 জন শিল্পী 19টা গান করেছেন, আমিও ওখানে একটা গান করেছি অবশ্য। তো এইভাবেই কণ্ঠসঙ্গীতে ঢোকা। আর কণ্ঠসঙ্গীতে ঢোকার মধ্যে একটা মজা আছে যে আমি যেহেতু গিটার বাজাই, খালি সুরটা বাজাই, কিন্তু সুরের সাথে যদি কথা যোগ হয় তখন একটা আলাদা মাত্রা পায়, আরো প্রাণবন্ত হয়ে যায়, আরো মনে হয় যে হৃদয় দিয়ে করতে পারি সুরের সাথে কথাগুলো। কারণ কথা আরো একটা গুরুত্ব আছে, কোন সুরের সাথে কোন কথাটা কিভাবে গাইলে আরো শ্রুতিমধুর হবে, সেগুলো চেষ্টা করেছি আমি করার জন্য। তো এইভাবেই আমি সঙ্গীতে ঢুকেছি। যেমন আজকেও ধানমন্ডি লেকের পাড়ে গেলে যে টেবিলে বসি, কবির ভাই একটা গান করেন তো, আরে বাবু আমি বলে জানতে পারছি গিটার, তাই গান করেন কেন? কাজে না, গিটার এনে তো সবসময় বাজানো যাবে না, গলা দিয়ে তো গান করেন। এইভাবে গানের মধ্যে আমি ঢুকেছি, তবে গিটার চর্চায় ভাটা পড়েনি আবার। বাহ, চমৎকার। গিটারটা আপনার নিত্য জীবনের সঙ্গে, আপনার জীবনের শেষ সময় পর্যন্ত গিটারের বিষয়টি আপনার সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকবে। তো আপনি কিন্তু কিছু ভিডিও চিত্র করেছেন, তো সেখানে উল্লেখযোগ্য কোনো কাজ কি আছে? হ্যাঁ, আমি প্রায় 6-7 বছর আগে জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে বেশ কিছু জনপ্রিয় গান আমার কণ্ঠে ধারণ করেছি এবং এটা ভিডিও হয়েছিল বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ির ভিতরে, বিভিন্ন জায়গায় আমরা করেছি। আর এটার পরিচালনা ছিলেন আমার সামনে বসা সৈয়দ রেজাউর রহমান, এবং সেটা খুব উন্নত মানের একটা সিডি এসে বিভিন্ন লোকে দেখেছে। তো এটা আমার জীবনে আর একটা পাওয়া যে আমি বঙ্গবন্ধুর 6টা গান করেছি এবং সেটা ভিডিও হয়েছে বিভিন্ন স্টুডিওতে, আর সম্পাদনা করেছেন সৈয়দ রেজাউর রহমান। এটি কিন্তু আমার জন্য একটা সৌভাগ্যের কাজ, কারণ আপনি আমাকে হঠাৎই ডেকে বলেছিলেন যে একটা কাজ করতে হবে। যাই হোক, সে গল্প এখানে খুব একটা বেশি বলার সুযোগ নাই। তো এখন যদি আপনাকে বলা হয় জীবনের এই সময়টিতে, আমি শেষ সময় বলবো না, জীবনের এই সময়টিতে পাওয়া না পাওয়ার বেদনা প্রতিটা মানুষের প্রতিক্ষণই থাকে, আপনার এমন কেউ না পাওয়ার বেদনা কিছু আছে? না, আমি এত মানুষের শ্রদ্ধা পাই, ভালোবাসা পাই, আমার কাছে মনে হয় না না পাওয়ার কোনো বেদনা নেই। কারণ আমি একটা বিশেষ ঘটনা বলি। আমি 2018-তে যখন কানাডা টরন্টোতে গেলাম, আমার কিছু স্বরলিপির বই, গিটারে মুক্তিযুদ্ধের গান নামে যে সিডিটা, এগুলো নিয়ে গিয়েছিলাম। তো ওখানে একজন সংসদ সদস্য ডলি বেগম, বাঙালি, তাকে গিফট হিসাবে দিয়েছিলাম আমার মেয়ের বান্ধবী হিসাবে, কিন্তু সে এগুলো রেখে দিয়েছিল। আমি জানি না মানুষ কিভাবে মানুষকে উপকার করে,
এই মেয়েটাই তার প্রমাণ, ডলি বেগম। আমি যখন 2022-এ গেলাম টরেন্টোতে, তখন নভেম্বরের 15 তারিখে এসে আমার মেয়েকে বললো যে কাকলি, খালুকে নিয়ে তুই আজকে অন্টারিও পার্লামেন্টে আসবি, সব ব্যবস্থা করে রাখছি। তো গেলাম আমরা। তা দর্শক সারির মধ্যে আমরা বসা আছি, অনেকে আছে, বিদেশিরা আছে। এর মধ্যে ঘোষণা হলো, ইংরেজিতেই ঘোষণা করলো ডলি বেগম, যে বাংলাদেশের বিশিষ্ট শিল্পী গিটার বাদক, যার 22টা স্বরলিপির বই বেরিয়েছে, 52টা সিডি বেরিয়েছে, তার মধ্যে মুক্তিযুদ্ধের গান, স্বাধীনতার গান সে উল্লেখ করলো আছে। কথা বলার পরে সরকারি দল এবং বিরোধী দল দুই দিকে বসে, তারা সবাই উঠে দাঁড়িয়ে আমাকে করতালি দিয়ে সম্বোধনা জানিয়েছিল। তো এটা আমার জীবনে একটা বড় পাওয়া। এবং আমি বলবো যে বাংলাদেশের শিল্পীদের মধ্যে প্রথমে সম্বর্ধনা পেয়েছেন কবি আসাদ চৌধুরী, এবং তারপরে পেয়েছি আমি। এটা আমার জন্য একটা বড় পাওয়া, আর আমি এই জন্য খুব গর্ববোধ করি। আর আমার এই গর্বটা আমি বাংলাদেশের সব শিল্পীদের কাছে শেয়ার করতে চাই। শিল্পী এনামুল কবির শুধু বাংলাদেশি শিল্পী নন, তিনি এখন বাংলাদেশ থেকে তার মানচিত্র সীমানা ছাড়িয়ে পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছেন তার কর্মের জন্য। আমরা যদি এখন সংস্কৃত টিভি চালাই, শুরু থেকে দেখা গেছে যে যন্ত্রটি বাজে, গিটারের সুরটি, সেটি কিন্তু এই এনামুল কবির সাহেবের সুর। বিভিন্ন জায়গায় বিভিন্ন গানের সাথে কোনো তথ্যচিত্রের পিছনে দেখা যাচ্ছে যে এই সুরগুলো কিন্তু বাজে, অথচ জানি না আমরা কে বাজাচ্ছেন। সেটি আমাদের একটা দুর্বল দিক। যেখানে বিদেশের মাটিতে তিনি পার্লামেন্টে যখন ঢুকেছেন, তখন তারা দাঁড়িয়ে তাকে সম্মাননা জানিয়েছেন। আজ আমরা আমাদের দেশের এই শিল্পীকে কতটুকু সম্মান করতে পেরেছি, আদৌ কি তার গুণের কদর আমরা করতে পেরেছি? এই প্রশ্নটি কিন্তু আমি রেখে গেলাম জনগণের কাছে, সবার কাছে। এখন এখানে যে আলাপচারিতা হলো, সেখানে কিন্তু সব কর্ম আমরা তুলে ধরতে পারিনি। হয়তো আগামীতে আবারও আলোচনার বসবো, তখন আবারও আমরা তার জীবন সম্পর্কে, এবং রেজার কর্ম হয়তো তখন আরও এগিয়ে যাবে। তখন এই সাফল্যটাও নিশ্চয়ই আমরা কামনা করি। আমরা দুজন শিল্পীরই সঙ্গীত জীবনের সাফল্য কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি, এবং আমরা চাই তারা জাতিকে, জনগণকে এবং আমাদেরকে আরও কিছু নতুন কিছু উপহার দিক, যে উপহারগুলো আমরা সত্যি পেয়ে ধন্য হব, জাতি ধন্য হবে, আমরা উপকৃত হব, শিল্পীরা উপকৃত হবেন, এবং তার মাধ্যমে এই শিল্পীরা বেঁচে থাকবেন যুগ যুগ ধরে, এই প্রত্যাশা করছি।